সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের আজকের অতিথি কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। নাসির, আপনাকে স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। এমনি আমরা আজকে খুবই সাদামাটাভাবে, একেবারে ক্যাজুয়ালি, এতদিন তো আপনার রাজনীতির মাঠে নানান গরম গরম বক্তব্য দেন, আমরা সেই গরমের দিকেও যাব না। আমরা রাজনীতির বর্তমান অবস্থা, ছাত্র রাজনীতির কী অবস্থা, সেই বিষয়গুলো আপনার কাছে খুবই সাদামাটাভাবে ক্যাজুয়ালি জানবো। শুরুতে যে প্রশ্নটা করতে চাই আপনি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়ে উঠেছেন, বেড়ে উঠে এখন ছাত্রদলকে আপনি নেতৃত্ব দিচ্ছেন। এই যে রাজনীতির পথ চলাটা আপনার কেমন ছিল? শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্ম হয়েছে নোয়াখালীর সুবর্ণচরে। আমি মাধ্যমিক পর্যন্ত ওইখানে পড়াশোনা করেছি, নোয়াখালী সুবর্ণচরে। উচ্চ মাধ্যমিক নোয়াখালী সরকারি কলেজে আমি পড়াশোনা করেছি। তারপরে অনেক কষ্টের মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। এমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এটি খুবই কষ্টকর, কিন্তু স্বাভাবিকের তুলনায় আমি খুবই কষ্ট করে ভর্তি হতে হয়েছিল। তখন আমাদের সময়ে 2 বার ভর্তি পরীক্ষা দেওয়া যেত। প্রথম বছর আমি ভর্তি হতে পারিনি, দ্বিতীয় বছর আসলে ভর্তি হতে পেরেছি। তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে আমি সেভাবে কখনো ছাত্র রাজনীতি বা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়নি। এটি মোটা দাগে বললে একদমই বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি করি। এবং যেটি সবচেয়ে লক্ষণীয় সেটি হচ্ছে, আমরা যখন রাজনীতি শুরু করেছি তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসাবে তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল না, তখন একটি 111-এর যে গভর্নমেন্ট ছিল, সেই সময় আসলে রাজনীতি শুরু করেছি। এবং সেই সময় থেকে 2024 সালের 1 মার্চের আগ পর্যন্ত আমি 4টি পদ আমি পেয়েছি, 3টি আর এটি 4টি। তো এটি খুবই কষ্টকর ছিল। বিভিন্ন চড়াই উতরাই ছিল, প্রতিযোগিতা ছিল, বিভিন্ন প্রোপাগান্ডা ছিল। এর মধ্যে থেকে বড় হয়েছে আমাদের সংগঠনগুলো, এরকমই আসলে। কিন্তু আপনি ছাত্র দলের রাজনীতিতে বিশ্ববিদ্যালয়ে এসে যুক্ত হলেন, আপনার কাছে কেন ছাত্র দলে যুক্ত হওয়াটাকেই আপনি সবচাইতে, অন্য ছাত্র সংগঠন তো ছিল সে সময় ওপেন, কিন্তু আপনি ছাত্র দলটাকে কেন বেছে নিলেন? এটি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে, আমি নোয়াখালী যে অঞ্চলে বড় হয়েছি, একদম সুবর্ণচরের যে অঞ্চলে, এটি সত্য কথা বললে সেটি একটু আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা তখনকার সময়। 2000 ধরেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে আমাদের ইউনিয়নটি এখানে মোস্টলি আওয়ামী লীগের লোকজন একটু বেশি ছিল। আমি সেই পরিবেশে আসলে বড় হয়েছি। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে তখন থেকে আমি আমাদের এলাকাতে দেখতাম যে বিভিন্ন যে রাজনীতিক বিষয়গুলোতে আমি দেখতাম যে বিএনপির মানুষজন সেখানে এক ধরনের বঞ্চিত হতো বিভিন্ন অধিকার আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে। এটা আমি দেখেছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ পর্যন্ত আমার রাজনীতির বিষয়ে বোঝার সক্ষমতা আসলে অনেকের হয়তো ছিল, কিন্তু আমার মধ্যে সেই সক্ষমতা গড়ে ওঠে নাই। আর আমি ছাত্রদলকে বেছে নিয়েছি এই কারণেই যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আমি ছাত্রদলের রাজনীতিটা একটু দেখেছি, কিন্তু আমি সে করিনি কখনো নোয়াখালী সরকারি কলেজে পড়ার সময়। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে তখন 111 গভর্নমেন্ট, এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন ওনাকে একটা মিথ্যা মামলায় কারান্তরীণ করা হয়েছে, পিজি হসপিটালে তিনি ছিলেন। তখন যেহেতু আমাদের অঞ্চল নোয়াখালী, যে অঞ্চলে আমি বলেছি, সেটা আওয়ামী লীগ অধ্যুষিত কিছুটা হলেও, কিন্তু অ্যাজ এ জেলা হিসাবে বৃহত্তর নোয়াখালী এটি কিন্তু বিএনপি অধ্যুষিত একটি জেলা, এবং এটি সর্বজন মানুষ জানে। এবং 2008 সালেও এত খারাপ ফলাফলের মধ্যেও সেখানে কিন্তু বিএনপি খুবই ভালো করেছে। তখন আমার মধ্যে এক ধরনের এটি তাড়না ছিল যে ইন্টারমিডিয়েটে পড়ার সময় বা এসএসসি শেষের দিকে যে বাংলাদেশি জাতীয়তাবাদ, হয়তো তখন এইরকম বুঝে ওঠার পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু ছাত্রদলের প্রতি এক ধরনের আমার এটি বলেন যে আস্তে আস্তে ভালো লাগা কাজ করা শুরু করেছে ইন্টারমিডিয়েটে পড়ার সময়। এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময়, যেহেতু আমি প্রথমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি, খুবই কষ্ট করে দ্বিতীয়বার আমি ভর্তি হতে পেরেছি। অনেকে একবারই চান্স পেয়ে গিয়েছে আমার বন্ধুরা। তো সে যাত্রায় দ্বিতীয়বার ভর্তি হওয়ার পরে আমি ছাত্রদলকে বেছে নিয়েছি। ওই যে ইন্টারমিডিয়েটের এই সময়টা আমার একটু ভালো লাগা তৈরি হয়েছিল, এবং আমি দেখেছি সেই সময়ে বাংলাদেশি জাতীয়তাবাদ অথবা যারা ছাত্রদল করছেন তারা এক ধরনের সংগ্রাম শুরু করার মধ্যে দিয়ে মনে হচ্ছে যে রাজনীতিটা শুরু করেছেন। এবং সেই সময় আমি
বৃহত্তর নোয়াখালীর এবং আমার কিছু বন্ধু বান্ধবের হচ্ছে পরামর্শে বা আমার একটু ভালো লাগা সব মিলিয়ে ছাত্রদলের রাজনীতিতে আমি প্রবেশ করেছি। যদি 2008 সাল থেকেও ধরি, প্রায় 17 বছর আপনি ছাত্র রাজনীতি করছেন, এই সময় আপনাকে জেলে যেতে হয়েছে কবার? জেলে হচ্ছে ধরুন আমরা অনেকবার হামলার শিকার হতে হয়েছে, আর জেলে গিয়েছি 2বার। তো ধরুন আমার এরকম হয়েছে যে ধরুন আমার সাথে লোকজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বা সৌভাগ্যজনকভাবে আমি সেক্ষেত্রে একটু কম অ্যারেস্ট হয়েছে, এটি একজন। কিন্তু অনেকবার হামলার শিকার হতে হয়েছে, এবং দলের পক্ষ থেকে যতগুলো রিক্সি প্রোগ্রাম, তারপর হচ্ছে আন্দোলন সংগ্রাম, সেগুলোতে আমরা ব্যাপক অংশগ্রহণ করেছি। তো সেই মাত্রায় আমাদের যারা রাজনৈতিক সহযোদ্ধা ছিল তারা সবসময় বলে থাকেন যে আমার সে যাতে আমি একটু সৌভাগ্য যে পুলিশের অ্যারেস্টের হাত থেকে আমি একটু কমই আর আসলে অ্যারেস্ট হয়েছে। এই কৌশলটা কি? এটি কৌশল না। ধরুন আমি আপনাকে বলি, ধরুন এই 2024 সালের জুলাইয়ের 19 তারিখ, মানে অনেক দিনে আমি আসলে রাজপথে ছিলাম, আপনি জানেন, গণমাধ্যমের কর্মী হিসেবে। তো 19 তারিখে আমরা পল্টন এলাকাতে ছিলাম, সেখানে অনেকে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন একদম পাশ থেকে। যা আগের ছবিতে একজন সামনে দাঁড়ানো, পিছনের ছবিতে আমরা রয়েছে, সেই গুলিবিদ্ধ হয়েছে বা লাশ নিয়ে। আজকে আমি একটি ছবি দেখলাম, হঠাৎ অনেকদিন পরে চোখে পড়লো যে একটা লাশ নিয়ে আমরা সবাই চলে যাচ্ছি, যে আমাদের সাথে গুলিবিদ্ধ হয়েছে। তো এরকম তো হাজার হাজার লক্ষ লক্ষ প্রোগ্রামে আমরা আসলে ছিলাম। তো কোনো কৌশল না, মানে আমি সে যাত্রা একটু কম গ্রেপ্তার হয়েছে আমার সহযোদ্ধাদের তুলনায়। ধরেন আমরা একসাথে ছিলাম, দেখা গেলো মিছিল শেষে সে অ্যারেস্ট হয়েছে, হয়তো আমি। তারপরে তো 2বার মনে হয় আপনি জেলে যেতে হয়েছে। কারা 2বারের কারা জীবনের কোনো স্মৃতি মনে আছে কিনা যেটা শেয়ার করতে চান? না, আমার হচ্ছে ধরুন আমাদের সেন্ট্রাল কমিটিতে যারা লম্বা সময় ধরে ধরেন জেল খেটেছে, তারপরে হচ্ছে যেমন ধরেন আমাদের সাংগঠনিক সম্পাদক আমান হচ্ছে যে মামলায় তিনি অ্যারেস্ট হয়েছেন, সেই মামলায় আমিও আসামি ছিলাম। যেমন আপনি জানেন যে কালভার্ট রোডে, তো তারা যেই পরিমাণ নির্যাতনের শিকার হতে হয়েছে সেই তুলনায় আমি ব্যক্তিগতভাবে মানে তাদের সাথে আন্দোলন করে বা সমপরিমাণ বা কম বেশি আন্দোলন যাই করে, সেই তুলনায় আমার এই যাত্রায় আমি পুলিশের হাতে নির্যাতনের বিষয়টা আমার একটু কম। তবে আওয়ামী লীগের হাতে যেমন আমরা শাহবাগে বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তারপরে হচ্ছে পল্টন এলাকাতে একাধিকবার আওয়ামী লীগের হামলায় আমি আহত হয়েছি। যেমন আমার কানে আমি একটু মাঝে মাঝে কম শুনি, সেবার ছাত্রলীগের হচ্ছে আমাদের মিছিলের পরবর্তী সময় ছাত্রলীগ হামলা করেছিল, তখন হচ্ছে আমার নাকে প্রচণ্ড ব্লিডিং হয়েছিল। তো নাকের ইনফেকশন থেকে কানে, এটা লম্বা সময় ধরে আমি ছিলাম আর কি এরকম। এই যে ছাত্র রাজনীতি করতে গেলে নানা রকম গ্রুপ তৈরি হয়, ভাইয়া গ্রুপ, অমুক ভাইয়ের গ্রুপ, তমুক ভাইয়ের গ্রুপ। 5 আগস্টের পরে আমরা নিজেও যখন ক্যাম্পাসে ছিলাম দেখেছি যে অমুক ভাইয়ের গ্রুপের প্রোগ্রাম হচ্ছে বা অমুক ভাইয়ের গ্রুপের মিছিল হচ্ছে, ডাকসুতে যেতে হবে, নানা রকম বিষয়গুলো শুনেছি। 5 আগস্টের পরে এই ধরনের কোনো গ্রুপিং ছাত্র রাজনীতিতে আছে কিনা বা ছাত্র দলে আছে কিনা? দেখুন, ছাত্র দলে গ্রুপ নাই বা গ্রুপিং নাই, এটা সাধারণ সম্পাদক হিসাবেও আমার বলার কোনো সুযোগ নেই। এখানে আমাদের ছাত্র দলের রাজনীতির যে ট্রেন, সেখানে এক ধরনের বলয় না থাকলেও এক ধরনের অনুসারীর রাজনীতি কিন্তু চলমান আছে। এটি অস্বীকার করার কোনো উপায় নেই বা অস্বীকার করবও না আমি। তো সেটি ধরুন, কিন্তু এটি যেরকম সত্য, আবার একই সাথে দলের প্রশ্নে বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা ঐক্যের প্রশ্নে কিন্তু এখানে কোনো সেভাবে গ্রুপিং নেই। মানে এখানে অনুসারী রয়েছে বিভিন্ন পরিসরে, এটি অস্বীকার করছি না, কিন্তু দল, তারপর আদর্শ, তারপর হচ্ছে দলের ঐক্যবদ্ধ বা হচ্ছে এগুলোর প্রশ্নে কিন্তু কোনো ধরনের অনুসারী বা বিভাজন এরকম নেই। অনুসারীটা তৈরি হয় কেন? আমরা তো ছাত্রদল তো মানে একই আদর্শে বিশ্বাস করে, কিন্তু আবার অনুসারী কেন তৈরি লাগে? অনুসারী ওই অর্থে ওই রকম না। ধরুন আপনি এখন নতুন কোনো শিক্ষার্থী ছাত্রদল করতে ইচ্ছুক, সে ছাত্রদল আমি ধরে নিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে এখন ছাত্রদলের রাজনীতি শুরু করেছে। তো সেই প্রোগ্রাম, মিছিল, মিটিং বা তার ছাত্রদল যার হাত ধরে ছাত্র রাজনীতিতে ফেরা, তার প্রতি একটা এগুলো সমষ্টিগতভাবে প্রোগ্রামগুলো সে করে থাকে বা সংগঠনের যাবতীয় কাজগুলো,
ওই এর বাহিরে তখন তাকে আলাদা করে ওই যে প্ল্যাটফর্ম দিয়ে সে প্রবেশ করেছে সেই প্ল্যাটফর্মে সে ঐক্যবদ্ধ থাকে। এটাকে অনেকে গ্রুপ রাজনীতি বলে থাকে, হয়তো এটি বেশি নেগেটিভ অর্থে অনেকে বলে, কিন্তু আমি মনে করি এটি অত বেশি নেগেটিভ না। অর্থাৎ যেই প্ল্যাটফর্মে সে প্রবেশ করেছে বা যেই ভাইয়ের মাধ্যমে তা ওইখানে সে এক ধরনের ঐক্যবদ্ধতা থাকতে সে হয়তো সচেষ্ট থাকে। আমরা উত্তর পেয়েছি আশা করি। আর এই 5 আগস্টের পরে ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের অবস্থা কেমন? দেখুন, ইতিমধ্যে 4টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, আপনি জানেন। তো সেখানে শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো। আপনি জানেন যে সেখানে একটি ফলাফল হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বশীল ছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচনের আগে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি যে এখানে লেভেল প্লেইং ফিল্ড সেই তুলনায় অনেক বেশি সংকুচিত। ধরুন, আমরা ব্যাখ্যা দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে ধরুন যারা বিপিজিএস এজিএস হয়েছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা পূর্বে সকলেই মানে অন্তত বিপি এবং জিএস দুইজনে ছাত্রলীগের রাজনীতি করেছেন। এবং এটা আমরা গণমাধ্যমে এর আগেও বলেছি, 5 আগস্ট না হলে আওয়ামী লীগ যদি দেশ থেকে পালিয়ে না যেত, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনকার যিনি বিপি, এখনকার যিনি জিএস, তারা সবাই কিন্তু ছাত্রলীগের পদে তো ছিলেন, একজন আরেকজন কর্মী ছিলেন, তারা এখন হল পর্যায়ের বড় বড় নেতা থাকতেন। কিন্তু তারা পট পরিবর্তনের পরে, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে তারা বলেছেন এটি তাদের নাকি কৌশল ছিল। তো তারা বিপিজিএস হয়েছেন, ছাত্র শিবিরের বিভিন্ন পদে ছিলেন। কিন্তু এটা যেরকম এক ধরনের ন্যারেটিভ, তার বিপরীতে যেটি সত্য সেটি হচ্ছে তারা পুরোটা সময় কিন্তু কৌশলে হোক, বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়ে হোক, তারা কিন্তু হলে ছিলেনই। সুতরাং তার বিপরীতে ছাত্রদলের পক্ষ থেকে অথবা অন্য প্যানেলের, এমনকি ধরেন হচ্ছে নতুন যে ছাত্রশক্তি যেটি অন্য নামে ছিল, সেখানে কাদের বাকেররাও তারাও কিন্তু হলে থাকতে পারেননি। তারাও কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিল, এমনকি কাদের তো জেলেও খেটেছেন, বাকের তো পুলিশের হাতে ছিলেন। সুতরাং অন্য কোনো ছাত্র সংগঠনের এই লেভেল প্লেইং ফিল্ডে এখানে কিন্তু তারা কেউ হলে থাকতে পারেনি, যেটা শিবির থাকতে পেরেছে। সুতরাং এরকম একটি পরিস্থিতির মধ্যে ছাত্রদল নির্বাচনে গিয়েছে মাত্র 1 বছরের মধ্যে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আরও সময় চেয়েছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করেছে যে এই সময় নির্বাচন হবে। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে আমরা সবসময় ইতিবাচক। তো নির্বাচনের ফলাফল আমাদের বিপক্ষে গেলেও আমরা মনে করি যে ইনশাল্লাহ সামনের যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল ভালো করার সক্ষমতা রয়েছে। আমরা কি কারণে পরাজিত হয়েছি বা বিভিন্ন বাস্তবতা রয়েছে, ছাত্রদলের বিপক্ষে বিভিন্ন ক্যাম্পেইন করা হয়েছে, প্রোপাগান্ডা করা হয়েছে, বিএনপির বিপক্ষে করা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হয়েছে, ছাত্র রাজনীতি থাকবে না, এই ক্যাম্পাসে থাকবে, এই ক্যাম্পাসে থাকবে না। যারা ছাত্র রাজনীতির বিপক্ষে ছিল তারা ছাত্র শিবিরের বিভিন্ন পদে গিয়েছে। সুতরাং আমি মনে করি সকল কিছুর বিচার বিশ্লেষণ, শিক্ষার্থীরা হয়তো সাময়িক সময়ের জন্য ভোট দিয়েছে, কিন্তু আমরা মনে করি ভবিষ্যতে যে কোনো ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্রদল ইনশাল্লাহ ভালো করবে এবং ভালো করার মতো সক্ষমতা ছাত্রদলের রয়েছে। কিন্তু আপনি যে বলছিলেন যে মানে গুপ্ত রাজনীতির বিষয়টাই তো এনেছেন শিবিরের বিরুদ্ধে, তারা শুধুমাত্র বলে যে এটা তাদের কৌশল, এবং আরেকটা কথা বলে কিন্তু তারা বলছে যে যদি তারা প্রকাশ্যে রাজনীতি করতো তাহলে হয়তো তাদেরকে মেরে ফেলা হতো, তাদেরকে হত্যা করা হতো। এই প্রসঙ্গটাও কিন্তু আনে তারা। না, আমি তো মেরে ফেলতো ছাত্রদলের নেতাকর্মীদেরকে মেরে ফেলা হয়নি, গুম করা হয়নি, খুন করা হয়নি। ছাত্র শিবিরেরও তো কিছু কিছু নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে যারা প্রকাশ্যে রাজনীতি করেছে। তাই বলে কি প্রকাশ্যে রাজনীতি করতে হবে না? পরিচয় লুকিয়ে কীভাবে রাজনীতি হবে? এটি তো কোনো কৌশল হতে পারে না, এটি এক ধরনের প্রতারণা বলে আমার মনে হয়। তাহলে 5 আগস্ট যদি না হতো, বা আওয়ামী লীগ যেরকম সারা দেশে অপরাধ করেছে, অরাজকতা করেছে, যতগুলো মানুষ মেরেছে, সেগুলো দায় দায়িত্ব তো শিবিরকে নেওয়া উচিত, যারা গুপ্তভাবে শিবিরের হয়েও ছাত্রলীগ করেছে। এখন তো এই যে আপনি বুয়েটের আবরার হত্যাকাণ্ডর কয়েকজন আসামির বিষয়ে কিন্তু এক ধরনের কথাবার্তা হচ্ছে যে তারা আদৌ ছাত্রলীগ ছিল না, বা হচ্ছে আবরার হত্যাকাণ্ডে যারা আসামি ছিল তাদের পক্ষে শিশির মনির সাহেব দাঁড়িয়েছেন, তারপরে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে। সুতরাং আমি মনে করি যে শিবির যে কৌশল নিয়েছে সেটি কোনো কৌশল হতে পারে না, এটি শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারণা। আর আপনি যদি মনে করেন যে এটি কৌশল, তাহলে ছাত্রলীগ যত অপকর্ম করেছে, এই যে বিভিন্ন মানুষকে পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, সাদাবাজি, দর্শনের মতো ঘটনা যতগুলো ঘটিয়েছে, তার দায় দায়িত্ব তো শিবিরের কিছু নিতে হবে, যে যারা শিবির থেকেও কৌশল হিসেবে ছাত্রলীগ করেছে নিতে হবে না? এরকম কথাবার্তা তো এখনও
আওয়ামী লীগের লোকজন এখন গোপনে তারা বলে থাকেন বিভিন্ন দেশ থেকে যে তাদের দলে অনুপ্রবেশ করে অনেক অপরাধ করেছে ছাত্র শিবির, এরকম কথাবার্তা বলে। সুরঞ্জন সেনগুপ্ত তো উনি যখন মারা যান তার আগেও তিনি বলেছেন যে ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবির অনুপ্রবেশ করেছে। এটা তো উনি সত্যিই বলেছেন, আওয়ামী লীগের নেতা হলেও অনুপ্রবেশ তো হয়েছে। এটি ছাত্রলীগ ইনমার্জিন করতে পারেনি যে তারা হচ্ছে ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঘটিয়েছে তাদের দলে শক্তি প্রদর্শনের জন্য। সেখানে তারা হয়তো ভুল করেছে ছাত্র শিবিরকে নিয়ে এসে, কিন্তু ছাত্র শিবির সংগঠন হিসাবে তো কোনোভাবে উচিত ছিল না। নৈতিকতার বিষয়, যেখানে মেজারমেন্টের বিষয়, যে আমি চাইলে কি চলে যাব? তাহলে যারা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে, যারা খুনি হাসিনার রেজিমকে পরিবর্তন করার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছে গুলির সামনে, তারা কি ভুল করেছে? যদি ছাত্র শিবির ছাত্রলীগে অনুপ্রবেশ করতে পারে, তাহলে ছাত্র দলে অনুপ্রবেশ করেনি, মানে এই ধারণাটা কি মানে একেবারে অযৌক্তিক? দেখুন, এটি থিওরিটিক্যালি যদি আপনি বলেন যে আপনি, তাহলে এটা হ্যাঁ অনুপ্রবেশ করতে পারে। কিন্তু যদি আপনি একদম বাস্তবিকভাবে বলেন যে কেন তাহলে অনুপ্রবেশ করবে, কারণ আমরা তো পেশিবাদের বিপক্ষে লড়াই করেছি। আমাদের এখানে তো কোনো দেওয়ার মতো কিছু ছিল না। বা আমাদের যারা রাজনীতি করেছে ছাত্র দলের প্রজন্ম থেকে প্রজন্ম বা গত 17 বছর, তারা তো নিপীড়িত, নির্যাতিত, জেলে জুলুমের শিকার। শুধু আমাদের এখানে কেন আসবে? কেউ কি জেনে শুনে অনুপ্রবেশ করবে? তারা তো অনুপ্রবেশ করেছে যেখানে তারা গেলে তারা অনেক কিছু পেয়েছে। তারা হচ্ছে ধরেন ছাত্রলীগে প্রবেশ করে তারা চাকরির সুবিধা নিয়েছে, ছাত্রলীগ করে তারা আরামে এসে হলে থেকেছে, এই তো। কিন্তু আমাদের ছাত্রদলে তো এই সুযোগ ছিল না। আপনি জেনে শুনে কিভাবে ছাত্রদল করে এসে আপনি গুলির সামনে পড়বেন? সুতরাং আমি মনে করি যে গত 17 বছরে হয়নি, কিন্তু ভবিষ্যতে হবে না এটি বলছি না, কিন্তু এটি আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো অনুপ্রবেশ না হয়। যেমন ছাত্রলীগে এত সংখ্যক ছাত্র শিবির ঢুকেছে, যেটি আওয়ামী লীগের নেতারা এখন বিভিন্ন দেশ থেকে বলছে। সুতরাং ভবিষ্যতে দল হিসেবে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে নিশ্চয়ই ছাত্র দলের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি ছাত্র দল এই বিষয়ে সতর্ক থাকবে। আমার এই সময়ের আলাপেই অনুষ্ঠানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এসেছিলেন। তিনি বলছেন যে 5 আগস্টের পরে ছাত্র দলের যে আচরণ, বিশেষ করে শিবিরকে কটাক্ষ করে যে আচরণগুলো করা হচ্ছে এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে উনি যেটি বলছেন যে ছাত্র দল আসলে দিল্লির ফাঁদে পা দিয়েছে। প্রথমত হচ্ছে এটি ছাত্র শিবিরের সভাপতি বলেছেন, এটা আমি দেখেছি। আসলে আমরা কোনো পেশিবাদীর যে আচরণ, একটি সংগঠন, একটি রাজনৈতিক দল পেশিবাদের আচরণ যেরকম করে তার বিপরীত পন্থায় আমরা সবসময় রাজনীতি করেছি। এটি ছাত্র শিবিরের সভাপতি হয়তো বলেছেন এই জন্যই, কারণ তারা যে প্রতারণামূলক রাজনীতি করেছে সেগুলো আমরা বারবার শিক্ষার্থীদেরকে ধরে দিয়েছি। এখন অনেকেই বলছেন যে আপনারা তো বলেছেন ছাত্র শিবিরের বিপক্ষে, তো কাজ তো হয়নি, আপনারা তো নির্বাচনে হেরেছেন। দেখুন, সত্যকে সত্য বলতেই হবে। আমরা সাদিক কায়েম বিপি হয়েছেন, জনাব ফরহাদ জিএস হয়েছেন, তো হয়েছেন, ওকে। আমরা এটি নিশ্চিত করে বলতে পারি যে এর আগেও বলেছি যে 5 তারিখ না হলে তো সাদিক কায়েম শিবির ছাত্রলীগ করতেন, জনাব ফরহাদও ছাত্রলীগ করতেন, আরো বড় পদে থাকতেন। সুতরাং বিপি হয়েছেন বলে যে শিক্ষার্থীরা রায় দিয়েছে যে তিনি পূর্বে ছাত্রলীগ করেননি, এরকম কিন্তু না। হ্যাঁ করেছেন, শিক্ষার্থীরা রায় দিয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা তো, আমি মনে করি শিক্ষার্থীরা অন্য রায় হয়তো দিতে পারতেন, এটাই শিক্ষার্থীদের বিষয়। কিন্তু আমরা মনে করি কোনো দেশ বা হচ্ছে দিল্লি, পিন্ডি, এগুলোর তাবেদার অথবা এগুলোর সুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই কথা বলে না। যদি দল হিসাবে বিএনপিও বলতো, তাহলে বিএনপি অনেক আগে রাষ্ট্র ক্ষমতায় থাকতো। সুতরাং এটি আমি মনে করি উনি এরকম হয়তো কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে জিতেছেন, এখন ওনারা অনেক বক্তব্য দিয়ে থাকেন। এমনও ন্যারেটিভ তারা বলেন যে ছাত্রদল যে কথাগুলো গত কয়েক মাস ধরে বলছে, যে ফরহাদ, সাদিক কায়েম সহ অনেকের বিষয়ে, যে সেগুলো এখন মিথ্যা প্রমাণ হয়েছে। কিভাবে মিথ্যা প্রমাণ হবে? এগুলো তো সত্য, আমরা বলবোই। নির্বাচন হেরেছি বলে বলবো না তা না। যে ফরহাদ, সাদিক কায়েম, গুপ্ত রাজনীতি, বিভিন্ন ক্যাম্পাসে যারা দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে চেয়েছে, সবাই ছাত্র শিবিরের পরবর্তী সময়ে পদ পেয়েছে। সুতরাং এগুলো আমাদেরকে বলতে হবে। ওনারা বিপি হয়ে হোক, জিএস হোক, যাই হোক, আমরা এগুলো বলবো, কারণ শিক্ষার্থীদেরকে সত্য জানানোর
আমরা মনে করি এটি আমাদের দায়িত্ব। সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনারা জিএস প্রার্থী একজন নারীকে দাঁড় করিয়েছেন আপনাদের প্যানেল থেকে, এবং খাদিজাতুল কুবরা, তাকে বেছে নেওয়ার কারণটা কি? দেখুন, আমরা মনে করি প্রথমত খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, এবং একই সাথে তিনি এই আওয়ামী লীগ রেজিমের বিপক্ষে তিনি শক্ত অবস্থান ছিল, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান, এবং রাজপথেও তিনি সবসময় সোচ্চার ছিলেন, কিন্তু তিনি দলীয় কোনো রাজনীতি করতেন না। তিনি চাইলে তো ওই যে শিবিরের মতো গুপ্ত রাজনীতি করতে পারতেন, বা হচ্ছে ছাত্রলীগের সাথে মিলেমিশে করতে পারতেন, তিনি কিন্তু সেটি দেখার নাই, বরং সাহসিকতার সহিত হাসিনার বিপক্ষে তিনি কথা বলেছেন। সুতরাং উনি 16 মাস জেলে ছিলেন মিথ্যা মামলায়, পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়েছেন, এবং জেলে যাওয়ার পূর্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সাথে ওনার এক ধরনের সুসম্পর্ক ছিল। এটি স্বাভাবিকভাবে থেকে থাকে, বিরোধী রাজনীতি কর্মী হিসাবে আমাদের অনেকের সাথে সুসম্পর্ক ছিল। জেল থেকে বের হওয়ার পরও ব্যক্তিগতভাবে সংগঠন হিসাবে সাথে আমাদের সাথে ওনার যোগাযোগ হয়েছে অনেকবার, আমাদের প্রোগ্রামে উনি অনেকবার আসছিলেন। তারপরে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আমরা যখন ওনাকে অ্যাপ্রোচ করেছি, উনিও রাজি হয়েছেন নিজ থেকে। তারপর যাবতীয় বিষয় বিচার বিশ্লেষণ করে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ পূরণ করে উনি লম্বা সময় অপেক্ষা করেছিলেন। তারপরে আমরা তাকে আমাদের ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যুগ্ম আহ্বায়ক মনোনীত করেছি। এখন আমাদের প্যানেল থেকে তিনি নির্বাচন করছেন। আমরা বিশ্বাস করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই খাদিজাতুল কুবরার এই যে আত্মত্যাগ, একজন নারী হয়েও, যেখানে পুরুষ শিক্ষার্থীরাই আত্মগোপন করেছে, কলা কৌশল নিয়ে ছাত্রলীগ করেছেন, তিনি একজন নারী হয়েও তিনি অদম্য শক্তি দিয়ে খুনি হাসিনার বিপক্ষে তিনি কথা বলেছেন। এরকম একজন শিক্ষার্থী আমি মনে করি নেতৃত্ব দেওয়ার ওনার অধিকার রয়েছে, ওনার হক রয়েছে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি বিশ্বাস করি যে খাদিজাতুল কুবরাকে নিরাশ করবে না। জি, সামনে নির্বাচন হবে, সরকারের একটা ঘোষিত টাইম লাইন আছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচনটি হবে, এবং এই নির্বাচনে আসলে ছাত্র দলের রোলটা কি হবে সংগঠন হিসেবে? যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির সহযোগী ছাত্র সংগঠন, তো যেহেতু আমাদের দল নির্বাচনে যাবে, এবং গত 17 বছর ধরে যে গণতান্ত্রিক বাংলাদেশ, যে একটি ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি, একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের যে স্বপ্ন যে এই দেশের মালিকানা এই দেশের মানুষের হবে, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে, এবং দেশের মানুষ আমি একদম নিশ্চিতভাবে বলছি মুখিয়ে রয়েছে তার জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুরুতেই আমাদের দলের নিকট আমাদের প্রত্যাশা থাকবে, এবং আমরা এই বিষয়ে কাজ করছি। বিশেষ করে যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে, যারা গত 3টি জাতীয় নির্বাচনে তাদের মতামত সরকার প্রতিষ্ঠা করতে পারেনি, ভোট দিতে পারেনি, তারা আগামীর সরকারকে আসলে কিভাবে দেখতে চায়, তাদের সরকারকে, তারা যে সরকার তৈরি করবে, সেখানে 18 থেকে 35 বছর বা 40 বছর বয়সী এই তরুণরাই যারা গত 3টি জাতীয় নির্বাচন ভোট দিই, তারা কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে, বিশেষ করে শিক্ষা খাতে, কর্মসংস্থান বা হচ্ছে সব কিছু মিলিয়ে এই বিষয়গুলোর বিষয়ে ছাত্রদল ইতিমধ্যে কাজ করছে, এবং আমাদের নির্বাচনী যখন ইশতেহার ঘোষণা করা হবে তার পূর্বে ছাত্রদলের পক্ষ থেকে আমরা আমাদের দলকে, এই যে তরুণদের প্রতিনিধি ছাত্র সংগঠন হিসাবে আমরা সেগুলো দলকে সুপারিশ করব। সুতরাং এটি আমাদের এক প্রথম কাজ বলে আমরা মনে করি, এবং ইতিমধ্যে আমরা এটি কাজ করছি, দলকে আমরা দেব। এর বাইরে আমরা যেহেতু সারা দেশে ছাত্রদলের লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে, সুতরাং যারা সারা দেশে বিএনপির পক্ষ থেকে নমিনেটেড হবে, দানের শীষের পক্ষে ভোট করবে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে যারা ভোট করবেন, তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। মাঠে ময়দানে তরুণদেরকে তাদের প্রথম ভোট হিসাবে কিভাবে দানের শীষের পক্ষে আনা যায়, সেজন্য আমাদের ইতিবাচক ক্যাম্পেইন থাকবে, এবং আমাদের যে 31 দফা, যেটি আগামীর রাষ্ট্র পরিচালনার আমাদের, যেটি আমরা দলিল হিসাবে মনে করছি, যে প্রতিটি দফাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে জনপ্রতিনিধিদেরকে আরও তরুণদের সাথে সম্পৃক্ত করা যায়, সে সকল বিষয়ে ছাত্রদল নিরলসভাবে কাজ করছে। আমরা ইতিমধ্যে সেই কাজ
শুরু হয়ে আমরা গেছে। বিভিন্ন জরিপগুলোতে দেখছি, সাম্প্রতিক একটা জরিপ আসলো সামনে, সেটি হচ্ছে যে 30% তরুণ আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন। এই যে তরুণ সমাজ যারা সিদ্ধান্তহীনতায় আছেন তাদের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে দল, মূল দল এবং ছাত্র দল? হ্যাঁ, এটি আপনি ঠিকই বলেছেন। আমিও দেখেছি প্রায় ধরুন বাংলাদেশে এখন তরুণদের সংখ্যা যারা ভোটার, এই যেটি বললাম 18 থেকে 35 বা 35-এর একটু বেশি, প্রায় 3-3.5 কোটির বেশি, 4 কোটির মধ্যে রয়েছে। তো আমি মনে করি এই তরুণরাই আসলে আগামী নির্বাচনে তারা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, যে তারা কোন ধরনের সরকার তারা তৈরি করে দিতে চায়। সুতরাং আমরা মনে করি যে তরুণদের, যেটি একটু আগে বললাম, প্রত্যাশা রয়েছে যে তারা ভবিষ্যতে তাদের সরকারকে তারা কিভাবে দেখতে চায়। এবং এই জরিপের যেটি কথা বললেন এটি সত্য যে তরুণরা এখনো হয়তো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। সুতরাং আমরা তরুণদেরকে তো নিশ্চয়ই অনুরোধ করব, আমাদের এক ধরনের তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, সেটি আমরা একদম প্রত্যেক তরুণের কাছে গিয়ে যে কেন তাদের প্রথম ভোট হিসাবে ধানের শীষকে দেওয়া উচিত, সে বিষয়ে নিশ্চয়ই আমাদের কাজ থাকবে। একটি হচ্ছে ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতবারই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে ততবারই আসলে জনগণের ভোটের মাধ্যমে গিয়েছে, এবং এই দেশের গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে ততবারই বিএনপির সরাসরি নেতৃত্বে এই গণতন্ত্রকে আমরা আবার ফিরিয়ে নিয়ে এসেছিলাম। সেটি 1975 থেকে শুরু করে 90, তারপর হচ্ছে যতবারই হোঁচট খেয়েছে। সুতরাং আমরা মনে করি 2024 সালে যেই তরুণরাই তাদের নিজের বুকের রক্ত দিয়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ স্বপ্নের জন্য, সে গণতান্ত্রিক বাংলাদেশ শুধু বিএনপির হাতে নিরাপদ বলে আমরা মনে করি, এবং তরুণদেরকে আমরা সেটি নিশ্চয় স্মরণ করিয়ে দেব। এবং যে বহুদলীয় গণতন্ত্রের জন্য আমরা আপসহীন সংগ্রাম করেছি, আমাদের মহান মুক্তিযুদ্ধ, যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম, সেটি 1971 থেকে 1975 একদমই অনুপস্থিত ছিল। সেই বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছিলেন আমাদের স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নিশ্চয় আমরা সেই কথাটি তরুণদেরকে আমরা স্মরণ করে দিব। এবং বাংলাদেশে যে কর্মসংস্থান, বিশেষ করে আমাদের যে রেমিটেন্স, যে আমরা যে মধ্যপ্রাচ্য, বিশেষ করে আমাদের রেমিটেন্সের বিশাল একটি অংশ মধ্যপ্রাচ্যতে আসে, সেই রেমিটেন্সের যে অগ্রযাত্রা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, সেটি তরুণরা নিশ্চয় অবগত রয়েছে। সুতরাং এই রেমিটেন্সকে আরও কিভাবে বাড়ানো যায়, সেখানে তরুণদেরকে কিভাবে সম্পৃক্ত করতে হবে এই ধারায়, সেটি নিশ্চয়ই তরুণদেরকে আমরা বলবো। একই সাথে আপনি জানেন যে আমাদের দেশের রেমিটেন্সের বাইরে একটি বিরাট অংশ হচ্ছে আমাদের গার্মেন্টস। সুতরাং গার্মেন্টসের যে কর্মীরা, সেই একটি বড় অংশ কিন্তু তরুণরা, যেখানে যারা অল্প পড়াশোনা করেন বা পড়াশোনা থেকে যারা জোরো পড়ে গেছেন, আমি আমাদের অঞ্চল থেকে দেখেছি। সুতরাং সেই গার্মেন্টসের যারা কর্মী, আমাদের যারা শ্রমিক ভাই, তাদের জন্য আমাদের দলের পক্ষ থেকে বাড়তিভাবে কাজ করা হচ্ছে যে কি কি ফ্যাসিলিটিস আসলে তাদেরকে দেওয়া যেতে পারে। সুতরাং আমরা মনে করি আমাদের দেশের রেমিটেন্স, আমাদের দেশের গার্মেন্টস, এই দুইটি হচ্ছে আমাদের সবথেকে বড় শক্তি। এই দুইটি বিষয়ে আমরা আমাদের তরুণদেরকে হচ্ছে উদ্বুদ্ধ করব যে আমাদের দল এই দুইটি বিষয়ে অতীতে এই দুইটি বিষয়ে আমাদের দলের মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষ করে গার্মেন্টস এবং মধ্যপ্রাচ্যে যে শ্রমবাজার। সুতরাং আরেকটি বিষয় যেটি আপনি জানেন যে আমাদের দেশে প্রায় 38 লক্ষ তরুণরা এখনো বেকার বেসরকারি হিসাবে আমরা দেখেছি। সুতরাং আপনি জানেন যে গত যে সরকার ছিল, সে সরকার বাংলাদেশে এক ধরনের এক উদ্ভট একটা নিয়ম করে যাচ্ছিল যে প্রতি জেলায় একটি একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের দিকে এগিয়ে যাচ্ছিল, এবং ইতিমধ্যে এটি অনেক দূর, প্রতি জেলায় একটি একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে। সুতরাং আমি মনে করি এটি একটি রাষ্ট্রকে একটি পিছিয়ে দেওয়ার এক ধরনের শামিল, যে প্রতি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করে তরুণদেরকে যে উচ্চশিক্ষা গ্রহণ করছে, কিন্তু তাকে কোথায় মানব সম্পদ হিসাবে তৈরি করা যাবে, তাকে কোথায় কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সেটি কিন্তু ওই সরকারের পলিসির মধ্যে ছিল না। সুতরাং আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে তাদেরকে কিভাবে মানব সম্পদ হিসাবে তৈরি করা যায়, সে নিয়ে কাজ চলছে। আমাদের 31 দফা 18 দফা এটি রয়েছে। এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রে গত কয়েক বছরে দেশ বেশ পিছিয়ে গিয়েছে। সুতরাং আমরা মনে করি এগুলো তরুণদেরকে টাচ করবে, আমরা মনে করি তরুণদেরকে আমরা এগুলোতে উদ্বুদ্ধ করতে পারবো। কিন্তু তরুণ বা ছাত্রদের মধ্যে একটা বিষয় বারবারই উঠে আসে যে
যদি বিএনপি ক্ষমতায় যায় এবার তখন ছাত্রদল তো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হবে, তখন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো পরিবেশ তৈরি ছাত্রদল করবে কিনা, এটা নিয়ে মানুষের মধ্যে কথা হয়, এটার জবাবটা কি? দেখুন, এটি গত 1-1.5 বছরে এটি বিভিন্ন পর্যায়ে এরকম প্রোপাগান্ডা করা হয়েছে। প্রোপাগান্ডা করে বলা হয়েছে যে ছাত্রদল যদি আবার রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসে, জোর করে মিছিলে নেওয়া, গেস্টরুম কালচার, এরকম। কিন্তু আমি একদম নিশ্চিতভাবে বলছি, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে নয়, মানে দীর্ঘ সময় ছাত্র রাজনীতির কর্মী হিসাবে, যে 2024-এ এতগুলো মানুষের জীবনের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সে বাংলাদেশে আর কোনো দিন গেস্টরুম কালচার, পিটিয়ে মানুষ মেরে ফেলার রাজনীতি, জোর করে মিছিলে নেয়, ওগুলো আসলে কোনোভাবেই ঘটবে না। আমি একদম শতভাগ নিশ্চিত। কারণ যেই তরুণরাই 2018 সালে কোটা সংস্কার করেছে, নিরাপদ সড়ক আন্দোলন করেছে, সেই তরুণরাই 2024-এ শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। নিজের জীবনের বিনিময়ে তরুণরা খুনি হাসিনাকে বিতাড়িত করেছে, সেই তরুণরাই এখনও সক্রিয় রয়েছে। সুতরাং আমরা মনে করি এটি ভয়ের জন্য না, যে পরিশুদ্ধ রাজনীতি আমাদের সকলেই করতে হবে, এটি সকলের জন্য। সুতরাং ছাত্রদল একদম প্রত্যয়ভাবে আমরা আত্মবিশ্বাসী, বিশেষ করে আমি, যে এরকম কোনো রাজনীতিতে ছাত্রদল অতীতেও যায়নি, ভবিষ্যতে যাবে না। যদিও আমাদের অতীতে ভুলভ্রান্তি যদি থেকেও থাকে, আমি বলছি রয়েছে, সেগুলো কাটিয়ে আমাদেরকে অবশ্যই ইতিবাচক রাজনীতির মধ্যে আমাদের থাকতে হবে, এবং আমরা ইতিবাচক রাজনীতির মধ্যে রয়েছি ইনশাল্লাহ। এই যে জুলাই আন্দোলনে আপনি অনেকের সঙ্গে যোগাযোগ রেখেছেন, বিশেষ করে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আপনাদের একটা যোগাযোগ ছিল, নিবিড় যোগাযোগ ছিল, এবং তাদের অনেকেই আলাদা একটা দল করেছে এবং সেই দল আগামী নির্বাচনে অংশ নেবে। এবং তাদের দলের নেতাদের ছাত্র দল নিয়ে বা আপনাদের মূল দল নিয়ে যে বক্তব্যগুলো আসে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আপনি খেয়াল করেন নিশ্চয়ই, মানে তার বক্তব্য যখন দেয় শুনে আপনার কাছে কেমন মনে হয়, যে তিনি আসলে সঠিক পথে আগাচ্ছেন নাকি রাজনীতি আসলে এরকম পলিটিক্যাল রেটরিক চলেই? প্রথমত হচ্ছে ব্যক্তিগতভাবে আমার সাথে, আপনি জানেন যে ওনারা সকলেই যারা নতুন যে রাজনৈতিক দল গঠন করেছে, ওনাদের সাথে প্রত্যেকের সাথে আমরা রাজপথে আন্দোলন করেছি। জুলাই গণ অভ্যুত্থানের সময় প্রত্যেকের সাথে আমাদের শত শত মিটিং হয়েছে। আমি ব্যক্তিগতভাবে সবসময় তাদের প্রতি আমার শুভকামনা রয়েছে, এবং আমরা একটি বড় সংগঠনের নেতৃত্ব দিলেও গণ অভ্যুত্থানে তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। এটি আমি ছোট করেও দেখি না, বরং সবসময় তাদের প্রতি আমাদের সম্মান রয়েছে। কিন্তু যেই নতুন বাংলাদেশের স্বপ্নে তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে, সেটি আমরা খুব বেশি দেখিনি। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে তেমন কিছুই মনে হয়নি, বরং পুরাতন রাজনীতিক বন্দোবস্তের মধ্যেই এই রাজনৈতিক দলটি যাচ্ছে। অন্যের সমালোচনা ছাড়া কোনো পুঁজি আমি দেখি না। আপনি এনসিপির বিপক্ষে সমালোচনা করুন, আপনি করুন, দেখবেন আপনার হচ্ছে ক্যারিয়ার তারা ধ্বংস করে দিতে চাইবে। আপনি এই করেছেন, আপনি সেই করেছেন, আপনি এই দালাল সেই দালাল, এটি বলবে শুধু। কিন্তু নিজের রাজনীতির যে ট্রেন্ড আমি তৈরি করব, যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন, যে উনি সব মত সব জায়গা থেকে এনে নতুন মানুষদেরকে নিয়ে তিনি রাজনৈতিক দল করেছেন। সমালোচনা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছেন, সেখানে হচ্ছে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, যে আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তিনি যারা আঘাত করেছেন তাদের সাথে আলাপ আলোচনা করে তাদেরকেও কিন্তু দলে নিয়ে আসছেন, যে সমালোচনাকারী যোগ্য হলেও সে আমার দলে থাকবে। সেটিকে এনসিপির মধ্যে আপনি দেখেছেন। তারা শুরুতে বলল যে তাদের যে নতুন রাজনৈতিক দলের মডেল হবে কিছুটা বিএনপি দাছের, শুরুর দিকে একদম বলেছিল। কিন্তু সেটিকে আমরা দেখছি তাদের ফরেন পলিসি, তাদের হচ্ছে অর্থনীতি পলিসি কী হবে, তাদের রাষ্ট্র পরিচালনার নীতি কী হবে, এগুলো পুরাতন রাজনীতি বন্দোবস্তের অংশ। এটি একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যে বক্তব্য দিয়ে থাকেন, এটি আমি মনে করি এনসিপির হয়তো বক্তব্য না, হয়তোবা তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে বক্তব্য। কিন্তু এর বাইরে অনেকে আছেন যারা ভালো রাজনীতি করতে সক্ষমতা অনেকের রয়েছে, সাহস রয়েছে, গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন খুব শক্ত, বা হচ্ছে হয়তো ধরুন ছাত্র সংসদ নির্বাচনে ধরুন আব্দুল কাদের তিনি খুব ভূমিকা রেখেছেন, যদিও ছাত্র সংগঠন এখন তিনি দায়িত্বে নেই, কিন্তু তিনি হয়তো নেতা হননি, কিন্তু তার যে ভূমিকা সেটি কিন্তু আমরা কখনোই বলবো না।
সুতরাং আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি এসব বক্তব্য দিয়ে থাকেন তিনি মানে আলোচনায় থাকার জন্য হয়তো, বা হচ্ছে মনে করেন যে আলোচনায় থাকতে তিনি পছন্দ করেন। তার এই বক্তব্য এটি আমাদেরকে মনে করিয়ে দেয় অতীতে আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্বশেষ হাসান মাহমুদ, তারপরে হচ্ছে এরকম অনেকে বক্তব্য দিতেন, মানুষ এগুলো নিয়ে হাসাহাসি করে বা মানুষ গুরুত্ব দিত না, সেরকম বক্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিনিয়ত দিচ্ছেন। আমি মনে করি যে নতুন বাংলাদেশে নতুন রাজনীতির বন্দোবস্তের ধারণায় এরকম বক্তব্য তরুণরা, দেশের মানুষ আসলে প্রত্যাশা করে না। আপনি সমালোচনা করবেন, নিশ্চয় করার অধিকার আছে, আমরা নিজেরাও তো করি, আমাদেরকে নিয়েও অনেকে করেন, সেটি যৌক্তিক আকারে হতে হবে। কিন্তু প্রতিদিন আপনি যদি সমালোচনা করেই থাকেন তাহলে মানুষ আপনাকে আসলে গ্রহণ করবে না, এটি সত্য। না, আজকে নির্বাচন কমিশনে এনসিপির একটি প্রতিনিধি দল গিয়েছিল এবং গিয়ে তারা একটি বিষয়ে খুব কড়াকড়িভাবে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে কাছে দাবি জানিয়েছে। সেই বিষয়টি হচ্ছে যে নির্বাচনী পোস্টারে তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি রাখা যাবে না, এবং এটি যেন বাস্তবায়ন হয় সেই জন্য নির্বাচন কমিশনকে উদ্যোগ নেওয়ার জন্য তারা বলেছেন। তো প্রশ্নটা হচ্ছে যে তারেক রহমান আর জিয়াউর রহমানের ছবি নির্বাচনী পোস্টারে থাকলে সমস্যা কোথায়? না, আমি তো যেটি বললাম সেটি হচ্ছে এনসিপির যে রাজনীতির ধরন সেটি আমাকে ব্যাপকভাবে হতাশ করেছে। বিশেষ করে গণ অভ্যুত্থানের যেহেতু আমাদের অংশীদারিত্ব ছিল, একসাথে কাজ করেছে, আমি সবসময় প্রত্যাশা ছিল যে তারা খুবই ভালো করবে বা ভালো করা উচিত। কিন্তু একের পর এক যে বক্তব্য বা যে প্যাক্টগুলো তারা সামনে নিয়ে আসে সেগুলো পুরাতন রাজনীতির একদম পুরাতনের থেকে আরও বেশি পুরাতন। ধরুন আজকে যে বক্তব্য তিনি দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানে এটি তো এক ধরনের যুক্তি থাকতে হবে যে কেন ব্যবহার করা যাবে না, বা আমরা আমাদের দলের যিনি চেয়ারম্যান বা হচ্ছে তার কেন ছবি ব্যবহার করব না। তিনি তো আমাদের ঐক্যের প্রতীক, তিনি আমাদের সকল শক্তির আমরা মনে করি কেন্দ্র। কিন্তু এখানে নিয়ম মনে হয় একটা আছে যে শুধুমাত্র নির্বাচনী আগের আরপিওতে ছিল, সেটি আগের আরপিওতে ছিল, সেটি আগের সরকার করেছে, কিন্তু সেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা হচ্ছে দলের চেয়ারম্যানের চাপা যাবে না এরকম আরপিও তখন ছিল না। তখন একটি আরপিও ছিল যে আমার যদ্দূর মনে পড়ে সেটি হচ্ছে মরুন শেখ মুজিবুর রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরটা ছিল কিনা আমি নিশ্চিত না, এরকম যারা খুবই ব্যক্তি ছিলেন তাদের ছবি ব্যবহার করা যাবে না পোস্টারে, এরকম একটা আইন বোধহয় ছিল, আমি নিশ্চিত না। কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের ছবি ব্যবহার করা যাবে না এরকম কোনো আরপিওতে আসলে কোনো কিছু নেই। কিন্তু এটি অযৌক্তিকভাবে শুধুমাত্র রাজনৈতিক আলোচনায় থাকার জন্য এরকম বক্তব্য দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। মানে নিয়ম যেটা আছে সেটা থাকুক, কিন্তু আলোচনায় থাকার জন্য এই প্রসঙ্গগুলো আনা হচ্ছে। আমার সেটি মনে হয়। আর নিয়মে যদি থাকে তাহলে তো ছবি অবশ্যই দল ব্যবহার করবে না, কিন্তু এটি আমার মনে হয় এটি কোনোভাবে নিয়মে নেই। এবারে ওনারা নাহিদের ছবি ব্যবহার তো করতেই হবে, যিনি এনসিপির প্রধান, করবেন না ওনারা নাহিদের ছবি অবশ্যই করা উচিত। তো নাহিদের ছবি না দেখলে মানুষ বুঝবে কিভাবে এটি কোন দল, বা তাকে সিগনেচার করবে কিভাবে বা প্রতিনিধিত্ব করবে কিভাবে, এটি কোনো যুক্তি হতে পারে না। আমি জানি না যে নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপি কেন এসব বক্তব্য দিয়ে থাকেন, বা এসব বক্তব্য আদৌ তাদের জনপ্রিয়তা বাড়ছে কিনা, এগুলো আরও পরীক্ষা নিরীক্ষা করা উচিত বলে মনে হয়। এই যে সামনে নির্বাচনের কথাই বলি, আরেকটা বিষয় যে আপনি নির্বাচনে মনে হয় মানে দাঁড়াতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত দাঁড়ানো হলো না কেন? আপনার কি ইচ্ছা ছিল না নির্বাচনে দাঁড়ানোর, না আগ্রহ প্রকাশ করেছিলেন না? হ্যাঁ, দেখুন প্রতিটি রাজনৈতিক কর্মীর এরকম আকাঙ্ক্ষা তো থাকবে, এটি স্বাভাবিক, কিন্তু দলের সিদ্ধান্ত চূড়ান্ত। এটি আমরা যেহেতু ছাত্রদল করছি এখনো, সুতরাং আমরা সবসময় দলের প্রতিটি সিদ্ধান্তের বিষয়ে আমরা একদম শতভাগ আস্থাশীল। আমি চেয়েছিলাম নোয়াখালী সদর সুবর্ণচর থেকে, তো দল একজনকে সেখানে নমিনেটেড করেছে, আমরা আশা করি তিনি ভালো করবেন। যদিও তিনি অসুস্থ, আমরা তার সুস্থতা কামনা করছি। আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে তিনি অবগত আছেন যে আমি যে এখানে নির্বাচন করতে চাই, তো তিনি ব্যক্তিগতভাবে বলেছেন যে বলছে সময় রয়েছে, আমি যেন মানে হচ্ছে উনি বলেছেন যে সময়ের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, এখন যেহেতু আমাদের একজন সিনিয়র লিডার রয়েছেন আমরা ওনাকেই নমিনেটেড করব, পরবর্তী সময় ইনশাল্লাহ
তোমারটা দেখবো, এটি বলেছেন। একটা প্রশ্ন হঠাৎ করে মাথায় আসলো, এই ছাত্রদলের ছাত্র শিবিরের সভাপতি বলেছিলেন যে 5 আগস্টের পরে তারা বন্ধু প্রতিম সংগঠন হিসেবে ছাত্রদলের সাথে তারা নিজেরাই যোগাযোগ করেছেন, তাদের অফিসে গিয়েছেন, কিন্তু তাদের কোনো প্রোগ্রামে ডাকলেও ছাত্রদল যায়নি। কেন যায়নি? এটি ছাত্র শিবির দুই একটি প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করেছে, এটি ঠিক আছে। আমরা যাইনি অনেকগুলো, এমন না যে ইন্টেনশনালি আমরা যাইনি, হয়তো অন্য প্রোগ্রামের ব্যস্ততা ছিল বা হয়তো অন্য শিডিউল ছিল, অথবা ডাকের বাইরে আমাদেরকে যেহেতু একটু বড় সংগঠন কাজ করতে হয়েছে সেজন্য যাইনি, কিন্তু এর মধ্যে অন্য কোনো কিছু আছে বলে আমি মনে করি না। ছাত্রদলের নতুন কোনো কমিটি সামনে দেয়া হবে কিনা না এরকম মাঠে গুঞ্জন আছে, অনেকেই আমাদের কাছেও জানতে চান যে ভাই কমিটি সামনে দিচ্ছে, একটু হাইলাইট হতে চায় বা একটু সামনে আসতে চায়, একটু হেল্প করেন। তো আপনার কাছে মানে আমি জানি না যে আসলে ছাত্রদল সামনে নতুন কোনো কমিটি দিচ্ছে কিনা। একটি হচ্ছে আমাদের এই কমিটির মেয়াদ 2 বছর, এটি প্রায় আরও হিসাব করলে 4 মাস প্লাস সময় আছে। একটি দলের সিদ্ধান্ত, আমরা যেহেতু আমি আবারও বলছি আমাদের দলের আমরা সহযোগী ছাত্র সংগঠন, আমাদের দলের সাংগঠনিক অভিভাবক হচ্ছে আমাদের দলের হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি যখন চাইবেন তখন নতুন কমিটি হবে, এটি ওনার সিদ্ধান্ত বলে আমরা মনে করি, এবং ছাত্র দলের বিষয়টি উনি দেখাশোনা করেন আমাদেরকে। সুতরাং আমরা চাই যে নতুন, আমি ব্যক্তিগতভাবে আমি সবসময় চাই যে আমাদের ছাত্রদলে আপনি জানেন যে 16-18 এই সময় বা 13-14তে গণতান্ত্রিক আন্দোলন করার সময় ছাত্রদলের নিয়মতান্ত্রিকভাবে কমিটিগুলো হয়নি, তখন আমাদের একটি কমিটি প্রায় 5 বছর ছিল। সুতরাং আমি সবসময় চাই ছাত্রদলের কমিটি একদম সময়সীমা ধরে হওয়া উচিত, এটি আমার ব্যক্তিগত অভিমত। তাহলে হচ্ছে যারা লিডারশিপের মধ্যে 5 লাইনে থাকে তারা আসলে কেউ বঞ্চিত হয় না। কিন্তু এটাই বাস্তবতা যে এটি এত বড় সংগঠন, এখানে অনেকেই নেতৃত্বের প্রত্যাশা থাকে। আমার সাথে যারা সহযোদ্ধা ছিলেন, বন্ধু, বড় ভাই, ছোট ভাই, অনেকেই এই পদে ছিলেন। দল আমাকে নমিনেটে বা দায়িত্ব দিয়েছে, কিন্তু এমন না যে যারা বাদ পড়েছে তারা কেউ অযোগ্য, তারাও লম্বা সময় প্যাসিবাদের বিপক্ষে আন্দোলন করেছে, জেল খেটেছে, তারাও খুবই যোগ্য ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাকে যে কোনো 2 জনকে আসলে দায়িত্ব দিতে হবে, এবার বাকিদেরকে অন্য কোনো পদে বা অন্য কোনো জায়গায় আপনাকে দায়িত্ব নিতেই হবে, এটি সাংগঠনিক নিয়ম, এবং এই বাস্তবতা মেনেই আমরা সংগঠনটা আসলে করেছি। সুতরাং আমি ভবিষ্যতে যারা ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশী তাদের সকলের প্রতি আমার শুভকামনা রয়েছে। ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের রাগ, ক্ষোভ, অভিমান কার প্রতি নাই যে তারা কেন চাইছে বা তারা কেন চাইবে, এরকম কোনো কিছু নেই। আমি মনে করি অবশ্যই তারা চাইবে, এবং দল যখন মনে করবে, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, অবশ্যই কমিটি হবে, এবং এটি নির্দিষ্ট সময় হওয়া উচিত বলে আমি মনে করি। এই যে শেষ প্রশ্ন, এই যে গতকালকে বা এর আগের দিন শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি 32-এ যে ঘটনাটি ঘটলো, এই ঘটনার সাথে ছাত্র দলের কোনো সম্পৃক্ততা আছে? দেখুন, আমি মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের যারা শক্তি, যারা গণ অভ্যুত্থানে মাঠে ময়দানে ছিলেন, সেখানে যখন আন্দোলন হয়েছে, ধরুন সেখানে কোনো রাজনৈতিক দল, কে ছাত্র দল, কে ছাত্র শিবির, কে ছাত্র ইউনিয়ন, কে সমাজতান্ত্রিক ছাত্রপন, কে শ্রমিক, এগুলো আসলে ডিফাইন করা যায়নি। সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে আন্দোলন হয়েছিল, এবং আমি গণ অভ্যুত্থানের এই পুরো জুলাই আগস্টে অনেকগুলো স্পটে দায়িত্ব পালন করতে হয়েছে। সেখানে আমরা দেখেছি যে কোনো একক ব্যক্তির নিয়ন্ত্রণে মিছিল সামনে যায়নি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে। এই আন্দোলনের মধ্যেই অনেকে শহীদ হয়েছেন, এবং পুলিশ যে নির্বিচারে গুলিবর্ষণ করেছে, সেখানে পুলিশ তো স্পেসিফিক করে নাই যে ধরুন এই লোকের কে গুলি করলাম বা এই লোক মরতেছে না কেন, এই লোক নির্বিচারে গুলিবর্ষণ হয়েছে, যেখানে 2-3 বছরের বাচ্চারাও মারা গিয়েছে। সুতরাং আমি মনে করি এটি গণ অভ্যুত্থানের যেই শক্তি খুনি হাসিনাকে বিতাড়িত করেছে, যারা রাজপথে ছিলেন, তারই একটি অংশ বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। জি, আপনাকেও অনেক ধন্যবাদ। আমি আপনার এবং আপনার এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি। জি, দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের সময়ের নাম।